কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না তো? আমাদের মধ্যে ভাইয়াই সবার বড়। আচমকা নীরবে কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। বুক ফেটে চৌচির হয়ে গেল যেন। অবাধ কান্নার জ্বর উপচে পড়তে চাইল চোখ বেয়ে। কৌশিক ভাইয়ের বিয়ের কথা চলছে। তুবার কৌশিক ভাই অন্য কারোর হবে। যে বুকে তোবা পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পায়, সেই বুকে অন্য কারোর জায়গা হবে। কৌশিকের বাহুডোরে অন্য কোনো মেয়ে থাকবে। তারা ঘনিষ্ঠ হবে। যে নিষিদ্ধ সুখ কয়েক মুহূর্তের জন্য পাগল করেছিল তুবাকে, সেই সুখ এবার অন্য কেউ পাবে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তুবার। সন্দেহের তীর সোজা তুবার হৃৎপিণ্ডের মাঝখানে ঢুকল। অসহনীয় ব্যথায় হাঁসফাঁস করে উঠল তুবা। দম আটকে আসছে যেন। মুহূর্তের মধ্যে জোরে জোরে শ্বাস টানতে শুরু করল। যেন অদৃশ্য কোনো হাত তুবার গলার শক্ত চেপে ধরেছে। আচমকা তুবার চেহারার রং পরিবর্তন হতে দেখে চমকে উঠল রিয়া আর নীরব। তুবার ফর্সা মুখ লালচে রং ধারণ করেছে। জোরে জোরে শ্বাস টানছে। পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। তুবার এমন হঠাৎ পরিবর্তনে ব্যতিব্যস্ত হয়ে উঠল দুই ভাইবোন। রিয়া বেশ বুঝতে পারছে এটা প্যানিক অ্যাটাক হওয়ার লক্ষণ। তাই তুবাকে শান্ত করতে মরিয়া হয়ে উঠল রিয়া। নিচু কণ্ঠে চেঁচিয়ে উঠল, নীরব, গাধার বাচ্চা, কি বললি এটা? পানি আনো তাড়াতাড়ি। তুবার প্যানিক অ্যাটাক হয়েছে। নীরব হকচকিয়ে গেল। দৌড়ে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। রিয়া তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীরব আসতেই পানির গ্লাসটা হাতে নিয়ে তুবার মুখের সামনে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনার স্বরে বলল, তুবা পানি খা, রিল্যাক্স। কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না পাগলি। নীরব এমনি এমনি বলেছে। নীরব বোনের কথায় সম্মতি জানালো। ঘন ঘন উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, রিয়া ঠিক, আমি ভুল, আমি মিথ্যে বলেছি। তবুও তোবার মন মানল না। বহু কষ্টে এক ঢোক পানি খেল। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। রিয়া তখনও তোবার মাথায় ঘন ঘন হাত চালাচ্ছে। তোবার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হতেই রিয়া অভিযোগ করে বলল, তোর এত ভয় নিয়ে কি করি বলতো তোবা? মালা গেথে কৌশিক ভাইয়ের গলায় ঝুলিয়ে দেই। তুই এমন কেন করিস? 2 বছর আগেও বড়মার মুখে রাইমাকে বউ করার কথা শুনে এমন প্যানিক করেছিলি। বেচারা কৌশিক ভাই ইম্পর্ট্যান্ট ক্লাস ফেলে ছুটে এসেছিল তোর কাছে। তোর মনের ভয় দূর করতে সেদিনই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করল। সাক্ষী হিসেবে আমাদেরকেও কান ধরে টেনে নিয়ে গেছিল। তোর জন্য তো লোকটা সাধ্য মতো সব করে। কত স্যাক্রিফাইস করছে তোকে খুশি করতে। তোর মনের ইনসিকিউরিটি দূর করতে কত পাগলামি করে। তুই তবুও এমন বাচ্চামি করিস। তুবার শরীর তখনও মৃদু কাঁপছে। রিয়ার 2 হাত শক্ত করে চেপে ধরল তুবা। কম্পিত গলায় বলল, আমার ভয় হয় আবু, খুব ভয় হয়। ওই মানুষটা আমার প্রতিটা লোমের সাথে মিশে গেছে। আমার পুরো দেহে ওনার স্পর্শ গেঁথে আছে। ঘুমের মাঝেও আমি ওনাকে অনুভব করি। উনি আমার একমাত্র শান্তি আপু। যদি পরিবার আমাদের আলাদা করে দেয়, আমি বাঁচব কিভাবে? তোর মনে হয় কৌশিক ভাই সেটা মেনে নেবে? না মানুক, কিন্তু ঝড় তো উঠবে। রিয়া ফুস করে শ্বাস ছাড়ল। শান্ত চোখে তাকিয়ে বলল, তোরা জনে কি জানতি না? এই পরিবারে নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষেধ। জেনে বুঝে নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিস দুজন। এখন একটু আকটু ঝড়ের মোকাবেলা তো করতেই হবে। মাঝখান থেকে নীরব ফোন কেটে বলল, তুই একটু বেশি ভাবছিস তুবা। আরে, আমি তো এমনিই বলেছিলাম কথাটা। শিওর হয়ে তো বলিনি। হতে পারে রিয়ার বিয়ের কথা হচ্ছে। মৌ আপুর পরে সিরিয়ালে রিয়া আছে। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে কি কেউ ছেলের বিয়ের কথা ভাববে? তুই না আসলেই বুদ্ধু। নাক মুখ কুচকে কথাগুলো বলল নীরব। এই পর্যায়ে তোবা চিন্তায় পড়ে গেল। আসলে কার বিয়ের কথা হচ্ছে? রিয়ার নাকি কৌশিকের? ভাবতে ভাবতে মাথাটা চিম মেরে আসলো। পেটের মধ্যে মুচড়ে উঠছে। অতিরিক্ত চিন্তায় প্রেশার নেমে গেছে হয়তো। পেট গুলিয়ে বমি পাচ্ছে। তুবা 2 হাতে মুখ চেপে ধরল। অবস্থা বেগতিক দেখে কপাল চাপড়ালো রিয়া। তুবাকে ধরে উঠিয়ে দোতলার সিঁড়ি ধরল। যেতে যেতে নীরবকে বলে গেল, ছোট মাকে 2টো ডিম সেদ্ধ আর গরম দুধ আনতে বলতো। তুবার মনে হয় প্রেশার ফল করেছে। রিয়ার প্রচেষ্টায় তখন তুবা খানিকটা সুস্থ হলেও মন থেকে সন্দেহ যাচ্ছে না। মনের সন্তুষ্টির জন্য সেই সকাল থেকেই নিজের মায়ের পেছনে পেছনে ঘুরছে। ঘ্যান ঘ্যান করে জানতে চাইছে কার বিয়ে আলোচনা হলো ঘরে। ময়না বেগম কয়েকবার চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে। বড়দের কথা আড়ি পেতে শোনার জন্য মেয়েকে কয়েক দফা ধমকও দিলেন।
জোর জবরদস্তি কলেজেও পাঠাতে চাইলেন, কিন্তু নাছোড়বান্দা তুবা মায়ের পেছনে থেকে এক পাও নড়ল না। সত্যিটা না জানা পর্যন্ত সে ঠিক মতো খেতেও পারছে না। ঠিক এভাবেই ছটফট করতে করতে সকাল পেরিয়ে দুপুর গড়ালো। বাড়ির রমণীগণ রান্নাঘরে দুপুরের খাওয়ার আয়োজন করছেন। তুবা তখনও ময়না বেগমের পেছনে পেছনে ঘুরছে। ওকে বিড়ালছানার মতো আঁচল ধরে ঘুরতে দেখে আরও এক দফা ধমক দিলেন ময়না বেগম। এরপর তরকারির বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলেন। কনকচাপা বেগম চেয়ার ঠিক করছেন। রান্নাঘরে বর্তমানে আছেন শুধু মেজ চাচি নাইমা বেগম। তুবাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত ধরে টেনে তুবাকে কাছে নিলেন। তুবার থুতনিতে আলতো করে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে আমাদের চড়ুই পাখির? এত তুরুত ফুরুত করছিস কেন? তুবা যেন মুখুম সুযোগ খুঁজে পেল। খপ করে নাইমা বেগমের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও মেজমা, বলো না, কার বিয়ের কথা হচ্ছে বাড়িতে? মাকে তখন থেকে জিজ্ঞেস করছি কিন্তু বলছে না। জানতে চাস? হ্যাঁ খুব চাই, বলো না প্লিজ। নাইমা বেগম ঘুরে দাঁড়ালেন, চাকু দিয়ে টমেটো কাটতে কাটতে জবাব দিলেন, বলতে পারি, কিন্তু লজ্জা পাবি না তো? আমি কেন লজ্জা পাবো? ওমা, নিজের বিয়ের কথা শুনে মেয়েরা লজ্জা পায় না বুঝি? তোরই তো বিয়ের কথা চলছে। রামিম ভাইয়ের মেয়ের বিয়েতে গেছিলাম না, সেখানে একজন প্রস্তাব রেখেছে তোর জন্য। ছেলেটা খুব ভালো বুঝলি, তোর সাথে একদম মানানসই, কথাবার্তা মিলে গেলে তোদের আকদ করিয়ে রাখবে। রিয়ার বিয়ের পর তোকে উঠিয়ে নিয়ে যাবে, এমনটাই কথা হচ্ছিল তখন। আর তোর? আচমকা ধূপ করে পাশে কিছু পড়ার শব্দে তিনি কাজ বাদ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন। রান্নাঘরের মেঝেতে তুবার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়তে দেখে দুই হাতে মুখ চেপে চিৎকার করে উঠলেন। নাইমা বেগমের গলা ফাটানো চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই ছুটে এলো রান্নাঘরে। রান্নাঘরের মেঝেতে জ্ঞানহীন তুবাকে পড়ে থাকতে দেখে আঁকতে উঠল সবাই। তাওহিদ সাহেব দৌড়ে এসে মেয়েকে টেনে তুললেন। মাথার পেছনে হাত রাখতেই চটচটে আঠালো তারা চিহ্নতে ভিজে উঠল হাত। ইতিমধ্যে ময়না বেগম আহাজারি করে কাঁদতে শুরু করেছেন। কনকচাপা বেগম তাকে নিজের বাহুডে আগলে নিয়েছেন। মেয়ের মাথার পেছনের তারা চিহ্ন তো দেখে তাওহিদ সাহেব দিশেহারা। কি করবেন না করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। পেছনে থেকে জামাল সাহেব তাড়াহুড়ো কণ্ঠে বললেন, ওকে ওঠা তাওহিদ, হাসপাতালে নিতে হবে। বড় ভাইয়ের ডাকে যেন সম্বত ফিরে পেলেন তাওহিদ সাহেব। পাঞ্জাবির হাতায় চোখ মুছে মেয়েকে কোলে তুলে নিলেন। এরপর ছুটলেন গাড়ির দিকে। যত দ্রুত সম্ভব মেয়েকে হসপিটালে নেওয়া চাই। প্রায় আধা ঘন্টার ব্যবধানে হসপিটালে পৌঁছেছে সকলে। পুরো রাস্তায় একেবারের জন্য দুবার জ্ঞান ফেরেনি। হসপিটালে পৌঁছানোর পর নীরব কৌশিকের নাম্বারে ফোন লাগালো। দুইবার রিং বাজতেই ফোনটা রিসিভ করল কৌশিক। তবে নীরবকে কিছু বলতে না দিয়ে কৌশিক ছোট্ট করে বলল, মিটিংয়ে আছি, পরে কথা বলছি। এটুকু বলেই ফোন কেটে দিল। অসহায় নীরব আবারও ফোন লাগালো। বারে বারে ফোন করতে দেখে ফোনটা সাইলেন্ট করে রাখল কৌশিক। এদিকে ভেতরে তুবার ট্রিটমেন্ট চলছে। বাইরে পরিবারের সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীরব আর রিয়া সমান্তালে কৌশিকের নাম্বারে ডায়াল করছে। গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় ফোনের দিকে নজর দিল না কৌশিক। কিন্তু মিনিট 10 যাওয়ার পর টাইম দেখতে ফোনটা হাতে নিল। এই 10 মিনিটে নীরবের 90+ এবং রিয়ার 80+ মিসড কল দেখে হৃদয় কুঁচকে গেল কৌশিকের। এমন পাগলের মতো ফোন করার মানে কি? খটকা লাগলো কৌশিকের। সে 1 মিনিটের বিরতি নিয়ে বাইরে এসে কল ব্যাক করল। নীরব যেন ফোন হাতে নিয়েছিল। রিং বাজতেই সাথে সাথে রিসিভ করল নীরব। গরম সুরে ঝাড়ি মেরে উঠল, ফোন কেন উঠাচ্ছ না তুমি? বললাম তো মিটিংয়ে আছি। এত ফোন দিচ্ছিস কেন? থাকো তুমি তোমার মিটিং নিয়ে। এদিকে তুবা হসপিটালে মাথা ফাটিয়ে মোর রক্তে বসেছে। নীরবের কথা শুনে সহসা চমকে উঠল কৌশিক। বুকের ভেতর কোনো ভারী বস্তু দ্বারা সজোরে বাড়ি লাগলো যেন। দিন দুনিয়ার জ্ঞান হারিয়ে ফেলল কৌশিক। কাপা কাপা কণ্ঠে কোনোমতে বলল, হিহ, আমি আসছি। ব্যাস, এতটুকুই বলার শক্তি পেয়েছে কৌশিক। ফোনটা কোনোমতে পকেট পুড়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। বলেই বসল মিটিংয়ে কথা। চাকরি গেলে যাক, তাতে কৌশিকের কিচ্ছু যায় আসে না। উবার আগে কোনো কিছু নয়, এমনকি কৌশিকের নিজের প্রাণও নয়। নীরব ফোন কাটার পরপরই ভেতর থেকে ডক্টর বেরিয়ে এলেন। পরিবারের সবাই ছুটে গেল ডাক্তারের কাছে। তাওহিদ সাহেব কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ওর বড় কোনো ক্ষতি হয়নি তো?
ডক্টর মুখ থেকে টান দিয়ে মাস্কটা খুলে ফেললেন। এরপর 2 হাত নাড়িয়ে চাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বললেন, পেশেন্ট এখন ঠিক আছেন। শক্ত কিছুর সাথে লেগে মাথার পেছনে একটু কেটে গেছে মাত্র। তবে ক্ষত খুব বেশি গভীর নয়। 2টো সেলাই দিতে হয়েছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারের সান্ত্বনা বাণী শুনে দেহে যেন প্রাণ ফিরে পেল সবাই। তুবা ঠিক আছে শুনে সকলে প্রাণ ভরে শ্বাস টানল। মাথার ওপর থেকে দুশ্চিন্তার ছায়াও নেমে গেল। সবাই একে একে যখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল ঠিক তখনই সবার শ্বাস আটকে দিতে ডক্টর বলে উঠলেন, ও হ্যাঁ, আরও একটা কথা, পেশেন্টের দিকে একটু খেয়াল রাখবেন। এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আপনাদের মেয়ে প্রেগনেন্ট, সুতরাং এমন ঘটনা আবারও ঘটলে বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। নিজ উদ্যোগে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর। রেখে গেলেন পাথর বনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যগুলোকে। প্রতিটা সদস্যই যেন মমর মূর্তি বনে গেছে। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হতভম্ব পরিবারের সদস্যরা কথা বলতে ভুলে গেছে যেন। অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলো কিভাবে? এটা কি আদৌ সম্ভব? বজ্রপাতের ন্যায় কাঁপছে চারিধার। ভুইয়া পরিবারের প্রতিটা সদস্য স্তব্ধ, হতভম্ব। যে কেউ দেখলে মনে করবে এরা সবাই পাথরের কোনো মূর্তি। হসপিটালের একদম শেষ কোণার ভিআইপি রুমে রাখা হয়েছে তুবাকে। আপাতত বারান্দার শেষ প্রান্ত তুবার পরিবারের সদস্য দিয়ে পরিপূর্ণ। খোলা জানালা দিয়ে পাখির কিচিরমিচির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ নেই। পিনপতন নীরবতা বিরাজ করল কিছুক্ষণ। পাথরের মূর্তি থেকে এবার জীবন্ত মানুষ হয়ে উঠলেন ময়না বেগম। তিনি প্রথম নীরবতা ছিন্ন করলেন। ধূপধাপ পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলেন। হসপিটালের শুভ্র রমা বিছানায় চিন্তিত মুখে শুয়েছিল তুবা। মনের ভেতর চলছিল এলোমেলো তুফান। কি জবাব দেবে পরিবারকে? তুবার আকাশ সমান চিন্তার মাঝেই হুট করে সেখানে উপস্থিত হলেন ময়না বেগম। তুবা এক নজর নিজের মাকে দেখার সুযোগ পেয়েছে শুধু। এর পরপরই ময়না বেগম একটানে তুবাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। সেকেন্ডের ব্যবধানে 2-4টে থাপ্পড় পড়ল তুবার গালে। শক্ত থাপ্পড়ের দাপটে তাল সামলাতে না পেরে ছিটকে ডানে হেলে পড়ল তুবা। হাতের স্যালাইন চলতে থাকা ক্যানুলায় টান লেগে উপর দিকে রক্ত উঠে গেল। অতর্কিত আক্রমণে হতভম্ব তুবা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। অবস্থা বেগতিক দেখে পরিবারের বাকি সদস্যরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। কনকচাপা বেগম পেছনে থেকে জাপটে ধরলেন ময়না বেগমকে। কিন্তু তাকে ধরে রাখা দায়। হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছেন যেন। চেহারার ভয়াবহতা স্পষ্ট জানান দিচ্ছে আজ মেয়েকে মেরে বস্তুয়ায় ভরে যমুনা নদীতে ভাসিয়ে দেবেন। তুবাকে সামলাতে গেল রিয়ার পেটে মুখ বুজে হাউমাউ করে কেঁদে ফেলল তুবা। থরথর করে কাঁপছে মেয়েটা, অত্যাধিক ভয়ের দিশেহারা। ময়না বেগম নিজেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে উঠলেন, ভাবি ছাড়ুন আমাকে, আজ আমি ওকে মেরাই ফেলব। অসভ্য মেয়ে, শেষে কি না অবিবাহিত অবস্থায় কোনো ছেলের সঙ্গে। ছি ছি ছি, এই মেয়ে আমি রাখব না, ওকে মেরাই ফেলব। কনকচাপা বেগম শক্ত করে চেপে ধরে আছেন ময়না বেগমকে। স্ত্রীকে বেশি গর্জন করতে দেখে ধমকে উঠলেন তাওহিদ সাহেব। হসপিটালের রং তামাশা শুরু করেছ কেন? এখানে কোনো হাঙ্গামা নয়। যা কথা হওয়ার বাড়িতে গিয়ে হবে। কি কথা বলবে বাড়ি গিয়ে? কথা বলে কোনো মীমাংসা হবে? ওমার মেয়ে চুনকালি মাখিয়ে দিল বংশের মুখে। এই গতকালই ওর বিয়ের প্রস্তাব এসেছে। কত ভালো একটা ছেলে ওকে বিয়ে করতে চাইছে। আর আজই তোমার মেয়ে কিনা। ছি! ঘৃণায় মুখ কুঁচকে নিলেন ময়না বেগম। সেকেন্ডের ব্যবধানে ফের বলে উঠলেন, ডাক্তারকে ডাকো। এই বাচ্চা রাখা যাবে। এই বাচ্চা থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। ওকে দুনিয়া থেকে সরাতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দেব। বলতে বলতে শব্দে চড় পড়ল ময়না বেগমের গালে। উপস্থিত সবাই হতভম্ব। তাওহিদ সাহেব গর্জে উঠলেন, কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় জানো না তুমি? না জেনে থাকলে শিখে নাও। যাও, বেরো এখান থেকে। পরিস্থিতি আরও ঘেটে যাওয়ায় ময়না বেগমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন কনকচাপা বেগম। একে একে সবাই বেরিয়ে গেল। তুবা অত্যন্ত ভয় পেয়ে আছে। কিছুটা শান্ত হলে আলোচনা করে সমাধান করা যাবে। অফিস থেকে হসপিটাল পৌঁছাতে কৌশিকের মিনিট 20 সময় লেগেছে। এতটুকু সময়ের ব্যবধানে এত ঝড় বয়ে গেল। রিসিপশন থেকে তুবার রুম নাম্বার জেনে সেদিকে ছুটে আসলো কৌশিক। অত্যাধিক চিন্তায় চেহারার নাজেহাল অবস্থা। বারান্দার শেষ প্রান্তে আসতেই দেখতে পেল তার পরিবারের সদস্য ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে।
তবে পুরো বারান্দা জুড়ে গুমট ভাব। কৌশিক পায়ের গতি বাড়ল। ময়না বেগমকে কাঁদতে দেখে ওর অস্থির চিত্ত আরো বেশি অস্থির হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে পাগলের মতো প্রশ্ন করল, তুবা, তুবা কোথায়? মা তুবা কোথায়? নীরব তুবা কোথায়? কণ্ঠে ছিল একরাশ ব্যাকুলতা, এক বুক ভয়, এক আকাশ পরিমাণ আশঙ্কা। ময়না বেগম যেন কথা বলার সুযোগ খুঁজে পেলেন। কৌশিকের সামনে অভিযোগের ছুরি খুললে বসলেন। কোথায় আর যাবে? মরে কি আর শান্তি দেবে আমাদের? ভেতরেই আছে অসভ্যতা। কৌশিক সেই মুহূর্তে ময়না বেগমের রাগের কারণ বুঝতে পারল না। ভ্রুকুচকে তাকালো শুধু। ময়না বেগম ফের অভিযোগ তুললেন, জানো কৌশিক, তোমার ওই অসভ্য বোন কি করেছে? পরিবারের মুখে চুনকালি মাখিয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। আমার অবিবাহিত মেয়ে মা হতে যাচ্ছে। ভাবতে পারছো? কৌশিকের কানে কঠিন বজ্রপাতের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই থমকে গেল হৃৎস্পন্দন। তুবা মা হতে যাচ্ছে শব্দটা সজোরে বাড়ি মারল মস্তিষ্কে। দেহের শিরা উপশিরা জেগে উঠল কৌশিকের। গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের অস্তিত্বের সংবাদ মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। এই অনুভূতির সাথে কৌশিক পূর্ব পরিচিত নয়। শক্তিহীনের মতো দুকদম পিছিয়ে গেল কৌশিক। দেয়ালের সাথে সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল। মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল। এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য কৌশিক মোটেও প্রস্তুত ছিল না। কোনো উত্তর তার ভেতরে সাজানো নেই। অবধের মতো মাথা নিচু করে বসে রইল শুধু। এই পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন। তিনি চিন্তিত স্বরে বললেন, পিতৃহীন সন্তান পৃথিবীতে না আনাই ভালো। এতে আমাদের মেয়ের নামে বদনাম রটে যাবে। তার চেয়ে বরং হসপিটালে থাকতে থাকতেই কোনো একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাবার কথা শেষ হতে না হতেই রক্ত চক্ষু নিয়ে তাকালো কৌশিক। বাঘের মতো গর্জে উঠল, খবরদার বলছি বাবা, এমন চিন্তা কেউ মাথাতেও আনবে না। তোমার গর্ভের সন্তানের বাবা আমি। ও আমার সন্তান। আর আমি বেঁচে থাকতে আমার স্ত্রী সন্তানের গায়ে ফুলের টোকাও লাগতে দেব না। এই মুহূর্তে কৌশিকের কথাগুলো দ্বিতীয়বার বজ্রপাত ঘটালো সবার মাথায়। হতভম্ব পরিবার এবার দ্বিগুণ হতভম্ব হয়ে গেল। তাদের মনে হচ্ছে আজ বজ্রপাত ঘটারই দিন। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অদৃশ্য বজ্রপাত ঘটছে। তবে কৌশিকের কথা শুনে একটা বাজ যেন সোজা জামাল সাহেবের মাথার ওপর পড়ল। কৌশিক আর কারোর দিকে তাকালো না। সোজা পা বাড়ালো তুবার কেবিনের দিকে। যেতে যেতে বলে গেল, বাড়ি ফিরে যাও সবাই। বিচার সালিশ যা আছে সব বুইয়া মঞ্জিলে হবে। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসছি। জামাল সাহেব বুকে হাত চেপে ধরলেন। হুট করেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল যেন। হার্ট অ্যাটাক হবে হবে ভাব। শক্ত চেহারা নিয়ে কেবিনে ঢুকলেও বেডে শুয়ে অঝরে কাঁদতে থাকা তুবাকে দেখে নমনীয় হয়ে এলো কৌশিক। চোখ দুটো লালচে রং ধারণ করল। সেকেন্ডের ব্যবধানে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তুবার ওপর। তুবার পিঠের নিচে দুই হাত টুকিয়ে পেঁচিয়ে ধরল নিজের সাথে। ক্রন্দনরত তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমু খেল। মুখের এক চিমটি জায়গাও বাদ রাখল না ঠোঁট ছোঁয়াতে। তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে ঘাড়ে মুখ গুজল কৌশিক। পাগলের মতো বিলাপ করতে করতে বলল, সরি 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 জান, রিয়েলি ভেরি সরি। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার উচিত ছিল তোর কাছেই থাকা। তুবা জবাব দিল না। কৌশিকের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। তুবার শরীরের কম্পন স্পষ্ট টের পেল কৌশিক। কেমন থরথর করে কাঁপছে মেয়েটা। হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। কৌশিক তুবার চুলে হাত ডোবাল। সর্বস্ব দিয়ে চেষ্টা করল তুবাকে শান্ত করার। এই সময় প্যানিক অ্যাটাক করা বাচ্চার জন্য বিপজ্জনক। দেহের কাঁপুনি থামছে না দেখে নিরুপায় হয়ে কৌশিক তুবার ওষ্ঠে ওষ্ঠ চেপে ধরল। একদম শক্ত করে। এরপর ধীরে ধীরে নমনীয় হলো। ঠোঁটে নরম কোমল ছোঁয়ায় তুবার কান্নার বেগ কমল। তুবার ওপর ঝুঁকে থাকা কৌশিকের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তুবার মুখে। তুবার কান্না এইবার পুরোপুরি থেমে গেল। অবাক হয়ে কৌশিকের পিঠ থেকে দুই হাত সরালো। ক্যানুলা লাগানো রোগাক্রান্ত হাতটা কৌশিকের গালে রাখল। আপনি কাঁদছেন কৌশিক ভাই? কৌশিক ঘাড় ঘুরিয়ে পরনের শার্টের হাতায় চোখ মুছল। লাল লাল চোখ নিয়ে জোর করে হাসল। তুবার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে জান। জানি না কেমন লাগছে। আমি ঠিক বোঝাতে পারছি না। এই অনুভূতির নাম কি তুবা? তুবা কোনো জবাব দিল না। শুধু নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের মুখপানে। খানিকটা সময় কেটে গেল সেভাবেই। মিনিটের নীরবতা ছিন্ন করে কৌশিক বলল, এভাবে তাকিয়ে আছিস কেন জান? এখন কি হবে কৌশিক ভাই? বাসায় সবাই সব জেনে গেছে।
এখন কি জবাব দেব সবাইকে? মা আমাকে মেরাই ফেলবে। হুশ! তর্জনী আঙ্গুল দিয়ে তুবার ঠোঁট চেপে ধরল কৌশিক। নিচু কণ্ঠে বলল, বলেছি না, কোনো চিন্তা করবি না। সব চিন্তা আমার। সবার প্রশ্নের উত্তর আমি দেব। সব আঘাত আমি সয় নেব। কিন্তু তোকে আড়ালে রাখব। প্রমিস। তুবা ফের কৌশিকের গলা জড়িয়ে ধরল। নিজের সাথে মিশিয়ে নিল। চোখ থেকে তরল অশ্রুধারা তখনও বইছে। খট করে দরজা খোলার শব্দে সোজা হয়ে দাঁড়ালো কৌশিক। লালচে চোখ দুটো নার্সের থেকে আড়াল করল। নার্স এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করল, আপনি কে? আমি পেশেন্টের হাসবেন্ড। তৎক্ষণাৎ জবাব দিল কৌশিক। নার্স প্রতিউত্তরে বলল, ডিসচার্জের সব ফর্মালিটি শেষ। আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন। আপনার ফ্যামিলির সবাই চলে গেছে। এতটুকু বলেই নার্স চলে গেল। দরজার দিকে এক পলক তাকিয়ে তুবার পাশে বসল কৌশিক। তুবার ক্যানুলা লাগানো হাতটা নিজের হাতে নিয়ে নিল। আলতো করে ঠোঁট ছোঁয়াল সেখানে। তাকিয়ে দেখল তুবার দুই গালে 4 আঙুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। কৌশিক আলতো করে হাত ছোঁয়াল গালে। অসহায় কণ্ঠে বলল, ব্যথা করছে জান। তুবা মাথা ডানে বামে নেড়ে না বোঝালো। কৌশিক আর কথা বাড়াল না। ছোট্ট করে বলল, বাড়ি চল। বাড়ি ফিরে সবার আগে তুবাকে দোতলায় পাঠিয়ে দিয়েছে কৌশিক। পারিবারিক কলহ থেকে যথাসম্ভব দূরে রাখতে চাইছে তুবাকে। সবার প্রশ্নের জাতাকলে পরলে তুবার স্ট্রেস বাড়বে তাই। ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। খবর পেয়ে মৌমিতাও ছুটে চলে এসেছে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে কৌশিক। পুরো পরিবার ওকে চারদিক থেকে ঘিরে ধরে আছে। তাদের চোখে মুখে হাজারো প্রশ্নের ছড়াছড়ি। সবার দিকে এক নজর তাকিয়ে কৌশিক ছোট্ট করে বলল, আমি তুবাকে ভালোবাসি বাবা। সঙ্গে সঙ্গে সশব্দে চড় পড়ল কৌশিকের গালে। দাঁতের দাঁত চেপে চড়টা হজম করে নিল কৌশিক। জামাল সাহেব গর্জে উঠলেন, লজ্জা করছে না এই কথা বলতে? আমার বাড়িতে থেকে আমারই পিঠ পিছে একটা অবৈধ সম্পর্ক গড়ে তুলেছ তুমি। আবার বুক ফুলিয়ে বলেও বেড়াচ্ছ, এই বাচ্চা আমার। লজ্জা করছে না? লজ্জা তো করছেই। কিন্তু না বলেও তো উপায় রাখনি তোমরা। তাছাড়া কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি। 3 কবুল বলে হালাল ভাবে নিজের বউ বানিয়েছি তুবাকে। জামাল সাহেবের বুক ধরফর করে উঠল। তিনি এক হাতে বুক চেপে ধরে সোফায় বসে পড়লেন। এ যেন বিনা মেঘে আরও একটা বজ্রপাত। আর কত বজ্রপাত ঘটবে কে জানে। আজ তার হার্ট অ্যাটাক নিশ্চিত। তিনি কোনো মতে আঙ্গুল তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, অসভ্য বেয়াদব। এটা আমার ছেলে। এই তুমি আমার ছেলে। মনে হয় তোমারই। শিওর জানি না। মা ভালো বলতে পারবে। সিরিয়াস মুহূর্তে কৌশিকের এমন তোত্তারা জবাবে হতভম্ব হয়ে গেলেন জামাল সাহেব। বুকের ব্যথা বাড়ল। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তিনি ফ্লোরের দিকে নজর রেখে কাঠোকাঠ কণ্ঠে বললেন, আমার এত বছর ধরে অর্জিত মান সম্মান সব নদীতে ভেসে গেল। নিজের ছোট ভাইয়ের দিকেও চোখ তুলে তাকাতে পারছি না। আমার মাথা এতটাই নিচু করে দিয়েছ তুমি। তোমার মতো অসভ্য ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। তোমাকে ওর নানা বাড়ি পাঠিয়ে দেব। ওর অন্য কোথাও বিয়ে দেব। তবুও তোমার নাগালের মধ্যে রাখব না। তোমাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার কথা শুনে চমকে উঠল কৌশিক। সকল ধৈর্য সহ্য হারিয়ে ফেলল মুহূর্তেই। বাঘের মতো গর্জন দিয়ে বলল, আগুন লাগিয়ে দেব বাবা। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তোমাকে না পেলে আমি জাস্ট মরে যাব। কিন্তু মরার আগে সবাইকে মেরে দেব। জামাল সাহেব ধমকে উঠলেন, বাড়াবাড়ির একটা সীমা আছে কৌশিক। কোনো সীমা নেই। পৃথিবীর সবকিছুতে সীমারেখা টানা থাকলেও আমার ভালোবাসার কোনো সীমা নেই। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। অথই সমুদ্রের সমান আমার ভালোবাসার গভীরতা। স্বচ্ছ পানির ন্যায় আমার ভালোবাসার সত্যতা। জানো বাবা, আমি তোমাকে ঠিক কতটা চাই। মানুষ জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক যতটা বাঁচতে চায়, তোমাকে আমি ঠিক ততটাই চাই। আমার নিঃশ্বাস চলে তোমার হাসিমুখ দেখে। ওকে এক পলক না দেখলেই হাঁপানির রোগীর মতো শ্বাসকষ্ট শুরু হয় আমার। আমি শ্বাস নিতে পারি না। তুমি আমার শ্বাস কেড়ে নিতে চাইছো বাবা। তাহলে নিজের হাতে কবরটাও খুঁড়ে রাখো। কারণ ছেলের খাটিয়া তোমাকেই কাঁধে তুলতে হবে। আবারও পিনপতন নীরবতা ছেয়ে গেল পুরো ঘর জুড়ে। পরিবারের সকলে মুখের খেই হারিয়ে ফেলল যেন। কনকচাপা বেগম এই পর্যায়ে সাহস করে এগিয়ে এলেন। অভিমান নিয়ে বললেন, আপনি সারা জীবন পরিবারকে কড়া শাসনেই রেখেছেন। কিন্তু ছেলে মেয়ের মন বোঝার চেষ্টা করেননি। আপনার কঠোরতায় বাচ্চাগুলো কথা গোপন করতে শিখে গেছে। আপনি যদি ওদের সাথে একটু সহজ হতেন তাহলে আজ এই দিন আসতো না।
মনের ওপর মানুষ কখনো লাগাম টানতে পারে না কৌশিকের বাবা। কখন কার ওপর মন বসে যায় কেউ বুঝতে পারে। আপনি যদি ওদের ওপর প্রতি পদে পদে নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে না দিতেন, তাহলে বহু আগে আপনার ছেলে আপনার কাছে এসে বলতো, বাবা, আমি তুবাকে ভালোবাসি। আপনি কি উপায় রেখেছেন বলার? আমার ছেলে মেয়ের কোনো দোষ নেই। সব দোষ আপনার আর আপনার তৈরি করা অদ্ভুত নিয়মের। এই নিয়ম আমি আর মানব না। ছেলেও আমার, মেয়েও আমার। আমি ওদের সম্পর্ক মেনে নিয়েছি। সারা জীবন আমার ছেলে মেয়ে আমার কোলেই থাকে। আমার মনে হয় না ছোট ভাই বা ময়না এতে অখুশি হবে। বলি তিনি তাওহিদ সাহেব এবং ময়না বেগমের দিকে তাকালেন। ময়না বেগম আঁচলে মুখ চেপে কাঁদছেন। বড় জায়ের নজর পড়তেই তিনি উপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানালেন। তাওহিদ সাহেবও মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। মায়ের প্রতিবাদ দেখে মৌমিতাও সুযোগ পেল। জামাল সাহেবের কাছে বসে আলতো করে কাঁধে হাত রাখল। অপরাধীর ন্যায় বলল, সবচেয়ে বড় অপরাধী আমি বাবা। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছি। কি করতাম বলো? তোমার ভয় ওরা সামনে এগোতে পারছিল না। কিন্তু একে অপরের জন্য পাগল ছিল। তাই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে। বাবা, যা হয়েছে ভুলে যাও না। একবার ভাবো, এর বাড়িতে কত বছর হলো বাচ্চার পা পড়েনি। আমরা ভাই বোন বড় হওয়ায় পর এ বাড়িতেও কোনো বাচ্চার আগমন ঘটেনি। কিন্তু এখন আসতে যাচ্ছে। কেউ একজন ছোট ছোট পায়ে পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াবে। আধো আধো স্বরে তোমায় দাদু বলে ডাকবে। চকলেট খাওয়ার বায়না ধরবে। তোমার কোলে চড়বে। এতটা সুখ এই বাড়িতে লাস্ট কবে এসেছিল বলো তো? সেই বহু বছর আগে, যখন আমরা ছোট ছিলাম। সেই সময় আবারও ফিরে আসতে চাইছে বাবা। এরপরেও তুমি রাগ নিয়ে থাকবে। ওই নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে কি ওদের ক্ষমা করে দেওয়া যায় না? মৌমিতার মুখে বাচ্চার বর্ণনা শুনে বুকের ভেতর নড়ে উঠল জামাল সাহেবের। তার নাতি অথবা নাতনি আসবে। ছোট ছোট পায়ে এদিক সেদিকে দৌড়াবে। এক গোছা তুলোর মতো নরম শরীর নিয়ে সবার কোলে চড়ে বেড়াবে। আধো আধো বলিতে যখন দাদু বলে ডাকবে, তখন শুনতে কেমন লাগবে? খুব ভালো লাগবে কি? ভাবতেই বুকে শীতল হাওয়া বয়ে গেল জামাল সাহেবের। রাগটা একটু কমে গেল কি? হ্যাঁ, তাই। কল্পনায় নাতি নাতনিকে অনুভব করতে গিয়ে জামাল সাহেবের রাগ একটু একটু করে কমছে। বাড়ির কর্তাকে চুপ হয়ে যেতে ধরে রাখা দমটা ছাড়ল বাকিরা। জামাল সাহেবের চেহারার পরিবর্তনই বলে দিচ্ছে তার মন বদলে গেছে। পেছনে থেকে রিয়া মিনমিন করে বলে উঠল, বড় চাচ্চু, তোমার জিনিসপত্র সব কৌশিক ভাইয়ের ঘরে ট্রান্সফার করে দেব। জামাল সাহেবের ঘোর কাটল। ছোট্ট প্রাণটার কথা চিন্তা করতে গিয়ে ঠোঁটের কোণে যে সূক্ষ্ম হাসি ফুটে উঠেছিল, সেটাও নিভে গেল। তিনি চেঁচিয়ে উঠে বললেন, এত দম না। আগের ছোটখাটো পরিসরে আয়োজন করে আত্মীয় স্বজন জানাতে হবে। ছেলে তো আমার গর্বের কাজ করেনি। মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। যতই বিয়ে করুক সেটা চুরি করে করেছে। আত্মীয় স্বজন তো আর জানে না। না জানি কো মাস চলে। হিসাবে না মিললে পাড়ায় বদনাম রটে যাবে। 2 সপ্তাহের মতো হচ্ছে বাবা। আকস্মিক কৌশিকের উত্তর শুনে থ মেরে গেলেন জামাল সাহেব। বাড়ির রমণীরা মুখ লুকাতে ব্যস্ত। মৌমিতা জিভ কামড়ে মাথা নিচু করে নিয়েছে। জামাল সাহেব ফের চেঁচিয়ে উঠলেন, নির্লজ্জ ছেলে কোথাকার! এই তুমি সরো তো আমার চোখের সামনে থেকে। তোমার মুখও আমি দেখতে চাই না। কৌশিক মাথা দোলালো। বাধ্য ছেলের মতো উঠে দোতলার সিঁড়ি ধরল। যেন সে প্রচণ্ড বাবা ভক্ত ছেলে। বাবার আদেশের বাইরে সে একটা কদমও রাখে না।